ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল কবির সুমন। আর আমার সাথে আজ দুজন অতিথি আছেন। আমি প্রথমেই তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে আছেন জনাব ডক্টর মোহাম্মদ শহীদুল হক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। এবং তার পাশে আছেন জনাব আজাদ মজুমদার। তিনি মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। দুজনকেই স্বাগত। আজকে আমাদের যেই বিষয় সেটি আমরা নির্ধারণ করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কোন পথে ঐক্য। তো আমাদের এই অনুষ্ঠানটি আপনারা ফেসবুক, ইউটিউবে আপনারা একই সময় দেখতে পাচ্ছেন। তো শুরুতে আমি আমার আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার সাথে যে দুজন অতিথি আছেন আমরা সহপাঠী, সেই হিসাবে আমরা মাঝে মধ্যে তুমিও হয়তো হয়ে যেতে পারে। তো আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো শুরু করছি শহীদুল হক তোমাকে দিয়ে। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন ধরনের অবনতি হচ্ছে, বিভিন্ন জায়গায় আন্দোলন, সংগ্রাম, চাওয়া, দাবি দাওয়া, এই যে এই বিষয়গুলো, এগুলো তুমি কিভাবে দেখছো? আমি শুরুতেই বৈশাখী টেলিভিশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনার জন্য আমাদেরকে ডাকা হয়েছে। সত্যি দুঃখজনক যে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো দলীয় সরকার নয়, এটা সার্বজনীন, সবার প্রতিনিধিত্ব এখানে রয়েছে। আর এই সময় আমার দীর্ঘদিন ধরে জমানো ক্ষোভ, আমার কষ্ট, আমার বঞ্চনা সব যদি একসাথেই আমরা বলতে যাই, এটা আমি মনে করি যে এটা কোনো সুন্দর কোনো সিদ্ধান্ত নয়, ভালো কোনো মন মানসিকতার পরিচয়ও নয়। এবং 3 মাসের মধ্যে 3 মাসের মধ্যেই আমাকে মালয়েশিয়া বানিয়ে দিতে হবে, থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর বানিয়ে, এটা হচ্ছে আসলে এক ধরনের বাড়াবাড়ি। এবং এই কারণেই যারা এরকম বিবেকশূন্যভাবে, বিবেকহীনভাবে এই জাতীয় দাবি দাওয়া তুলছে, আমি আসলে আজকের এই আলোচনার মাধ্যমে বলতে চাই, একটু ধৈর্য ধরুন। আমিও আপনাদের কষ্টে আমিও একমত যে ঠিক আছে, আপনারা কষ্ট করেছেন, আপনাদের দাবিগুলো যৌক্তিক, কিন্তু কার কাছে আমি এই দাবিটা জানাবো? যাদের তো আরও অনেক কিছু গুছাতে হবে। সবাই আমরা বলছি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাওয়া, তাকে তো সময় দিতে হবে। আপনি 3 মাসের মধ্যে এত কিছু গুছাবেন যেটা 16 বছর 18 বছরে হয়নি, এটা তো আসলে অবাস্তব একটা কল্পনা। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন দেখেছি যে আনসার বিদ্রোহের নাম করে সেখানে অনেক মানুষ যারা আনসারের সাথে যুক্ত নয়, এটা ধরা পড়েছে গোয়েন্দা সংস্থার কাছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তার মানে বোঝা যাচ্ছে যে একটা গোষ্ঠী তারা রয়েছে অপেক্ষায়, সুযোগের অপেক্ষায়, যখনই কোনো সুযোগ আসবে তখনই এটা ঢুকে পড়বে। আমরা সম্প্রতি যেটা মোল্লা কলেজে যেটা দেখেছি, ছোট ছোট বাচ্চা ছেলেদের হাতে এত বড় রামদা কোত্থেকে আসলো? কারা যোগান দিয়েছে? নিশ্চয়ই ওই স্টুডেন্টদের এই জমানো ছিল না। এর অর্থ হচ্ছে একটা ওয়েল প্ল্যান্ড, একটা ওয়েল অর্গানাইজড একটা গোষ্ঠী রয়েছে যারা আসলে আমাদের করে, যাতে করে আমরা যেটা চাচ্ছি বৈষম্যহীন রাষ্ট্র, বৈষম্যহীন সমাজ, অথবা আমরা যেটা চাচ্ছি যে যারা সরাসরি ছাত্রদেরকে খুনের সাথে জড়িত রয়েছে তাদের বিচার করা। অনেকে এটা সন্দেহ করতেই পারে যে এটা হয়তো ওগুলোকে প্রলম্বিত করা অথবা ওগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য নানা ইস্যুর জন্ম দেওয়া। অতএব এই বিষয়টি হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আজকে আমরা দেখতে পেয়েছি যে সমন্বয়কদের গাড়ি কিভাবে দুর্ঘটনার হয়েছে, এটা সাজানো হতেই পারে। কারণ পৃথিবীতে অনেক ঘটনা আমরা দেখেছি, সেই ডায়ানা থেকে শুরু করে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ধরা পড়ে অনেক পরে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যদিও দেখা যায় যে এটা দুর্ঘটনা। তো এই জন্য আমি এটাকে সিরিয়াসলি নিচ্ছি এবং সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে এই বিষয়গুলোকে কিভাবে সমাধান করা যায়, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর করে হোক, যেভাবেই হোক এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। সব জায়গায় আমরা আসলে অতি উদার হতে গেলে সেটা কিন্তু ভোগান্তির শিকার হতেই পারে। আমি সেজন্য সতর্ক করছি এবং আহ্বান জানাচ্ছি যাতে করে সরকার এই বিষয়টাকে সিরিয়াসলি নেয় এবং নেসেসারি অ্যাকশন নেয়। ধন্যবাদ। সরকারের প্রতিনিধি এখানে আছেন আজাদ মজুমদার। আজাদ মজুমদার, এই বিষয়টা আসলে তুমি কিভাবে দেখছো বা সরকার কিভাবে দেখছে? তুমি তো সরকারের একটা পার্ট, তো সরকার কিভাবে দেখছে এই বিষয়টা? এই যে একের পর এক অস্থিরতা, এই একটার পরে আরেকটা, যেমন আনসারের পরে তোমার প্রথমে ছিল বিচারকদের একটা কুয়ের চেষ্টা চলছিল 10ই আগস্ট, এরপরে সেটা হয়ে গেল 27শে আগস্ট আনসারদের একটা, তারা সচিবালয়ে হুট করে ঢুকে পড়লো। এরপরে হচ্ছে 26শে আগস্ট, যে ব্যাটারি চালিত তাদের যেই রিক্সাগুলো আছে তারা বিভিন্ন রাস্তা ব্লক করে দিয়েছিল। এরপরে নভেম্বরে 7 কলেজ, তারপরে তোমার 3 কলেজের গন্ডগোল, তিতুমির কলেজ, নানান যে ইস্যুগুলো আছে, তো এগুলো সরকার কিভাবে দেখছে?
এগুলা মানে ভিতর থেকে কোনো তোমরা চিন্তা ভাবনা করছো কি? ধন্যবাদ সুমন। শুরুতে আসলে ধন্যবাদ বিশেষ করে বৈশাখী টেলিভিশনকে চমৎকার একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। চমৎকার এই অর্থে বলেছি, সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে আসলে প্রতিদিনই কোনো না কোনো টক শোতে যেতে হচ্ছে, কিন্তু আমি এমন একটা টক শোতে আসবো এখনও আসলে ভাবিনি যে টক শোর হোস্ট এবং আমার সহ আলোচক হবে আমারই খুব ঘনিষ্ঠ দুজন বন্ধু। ইটস মাই প্লেজার। সো এইটা আমার জন্য একটা বিশেষভাবে উৎসাহব্যঞ্জক। আরও উৎসাহব্যঞ্জক আমি শহীদুলের কথা শুনে সূত্র ধরে আমি বলি, শহীদুল বলেছেন যে আমরা উদার হব, কিন্তু আসলে এত উদার হব না যেটাতে জনগণের ভোগান্তি তৈরি হয়। আমি বলবো যে সরকারের পজিশন এই মুহূর্তে এটাই। আমরা যথেষ্ট সরকার উদারতা দেখিয়েছে। মানুষ দীর্ঘদিন ধরে কথা বলতে পারেনি, যে মানুষের দাবি দেওয়া ছিল যেগুলো তারা বলতে পারেনি, তারা বলেছে, কিন্তু এখন আর বিষয়টা এমন কোনো পর্যায়ে নেই যেটা আসলে সুনির্দিষ্ট কোনো দাবি দেওয়ার পর্যায়ে নেই। কারণ যে বিষয়গুলোকে কেন্দ্র করে কিছু কিছু ঘটনা ঘটানো হচ্ছে, এগুলোর সাথে আসলে দাবি দেওয়ার কোনো সম্পর্ক নেই। মোল্লা কলেজের যে ঘটনাটা, সেখানে একজন ছাত্রের ভুল চিকিৎসায় মৃত্যু দিয়ে ঘটনার সূত্রপাত, মৃত্যুর অভিযোগ দিয়ে অ্যাকচুয়ালি। তো ভুল চিকিৎসায় যদি কেউ মারা যায়, তার বিপক্ষে যারা ভুক্তভোগী যারা আছে বা তার সহপাঠীরা ক্ষুব্ধ হতে পারে, তারা প্রতিবাদ করতে পারে, কিন্তু প্রতিবাদের ভাষা এটা না যে অন্যকে পিটিয়ে আহত করা, রামদা সুপার মানডে এই ধরনের ঘোষণা দিয়ে একেবারে লড়াইয়ের ময়দান করে ফেলা দেশটাকে। শুধু মোল্লা কলেজ কেন, তার আগের দিন রাত্রে ঢাকায় তেজগাঁতে পলিটেকনিক্যাল এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে সংঘাত হয়েছে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রেলপথ বন্ধ করে দিয়ে ঢিল ছুড়ে রেলের যাত্রীদেরকে আহত করা হয়েছে। চট্টগ্রামে একজন সাধারণ আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তো এইগুলো তো আসলে দাবি দেওয়ার বিষয় না, এগুলো পরিকল্পিত এবং দেশকে অস্থিতিশীল করে তোলার একটা চক্রান্ত। এটা স্পষ্ট, সরকারের কাছেও এটা স্পষ্ট। আমরা আসলে সরকার মাত্র 3 মাস হলো দায়িত্ব নিয়েছে। 3 মাস অনেক লম্বা সময়, কিন্তু যথেষ্ট সময় নয়। 3 মাস আমরা এখনও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, এগুলো পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। তো এইরকম ক্ষেত্রে সরকার কঠিন হবে, কঠোর হবে, সরকার এরকম একটা সিদ্ধান্ত আছে। কিন্তু শুধু সরকার কঠোর হলেই যে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এরকম না। সরকারের সবার প্রয়োজন আসলে মানে সর্বপ্রথম প্রয়োজন যেটা, সেটা হচ্ছে সবার সহযোগিতা। সেই সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে আমি আসলে রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানাই। তারা এগিয়ে এসেছে এরকম একটা ক্রাইসিস মুহূর্তে। প্রধান দুটো রাজনৈতিক দলের সাথে গত 2 দিন ধরে সরকারের বৈঠক হয়েছে। তারা কিন্তু মানে সরকারকে নানা পরামর্শ দিয়েছে। তাদের কারো কারো দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, কেউ কেউ দেশ পরিচালনার অংশীদার ছিল। তো তারা কিন্তু দেখেছে রাজনৈতিক ময়দানে কিভাবে এ ধরনের ষড়যন্ত্রগুলো হয় এবং এগুলো কার্যকর করা হয়। তারা তাদের অভিজ্ঞতাটা শেয়ার করেছে এবং পাশাপাশি তাদের যে পর্যবেক্ষণ এই পরিস্থিতিগুলোতে নিয়ে, সেই পর্যবেক্ষণটাও সরকারের সাথে শেয়ার করেছে। তো এবং একটা কথা কিন্তু সবাই বলেছে যে এ ধরনের ক্রাইসিসে সবার আগে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ঐক্য। আমরা আসলে আমাদের এই মুহূর্তে এই সরকার যারা দেশের দায়িত্বে আছে, তারা কিন্তু আসলে জনসমর্থন নিয়েই, জনসমর্থন বলতে রাজনৈতিক দলগুলোর সমর্থন, দেশের সব জনগণের সমর্থনেই তো এটা হয়েছে, শ্রমিকদের সমর্থন, দেশের আপামর আসলে সবার সমর্থন নিয়ে সরকার কাজ করছে। এবং সবাইকে যে আসলে এই সমর্থনটা জারি রাখতে হবে, এটা সবাই সরকারের দিক থেকেও এই উপলব্ধিটা আছে, চাওয়াটা আছে, রাজনৈতিক দলগুলোর দিক থেকেও এই উপলব্ধিটা আছে। এবং সরকার মনে করছে যে সবার সহযোগিতা নিয়ে এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য, দেশের যে গণতান্ত্রিক উত্তরণের পথে দেশের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, এটাকে ব্যাহত করার জন্য যে ষড়যন্ত্র বা চক্রান্তগুলো, পতিত স্বৈরাচার বলি বা আমরা অন্য কোনো আসলে ভেস্টেড গ্রুপ, যাদের বাংলাদেশকে অস্থিতিশীল করলে যারা লাভবান হতে পারে নানাভাবে, তাদেরকে ঠেকানোর জন্য সরকার সবার সহযোগিতা চেয়েছে, পাচ্ছে এবং সরকার আশা করে যে এই সহযোগিতাটা অব্যাহত থাকবে এবং ঐক্যবদ্ধভাবে এই ধরনের ষড়যন্ত্রগুলোকে প্রতিহত করা হবে। কিন্তু এই যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, তোমার সেখানে এটা কি সরকারের গোয়েন্দা তথ্যের কোনো ঘাটতি আছে কিনা বা তৎপরতার, নাকি প্রথমেই তো প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আপনারা আমাদের সমালোচনা করুন, মত প্রকাশের স্বাধীনতা অবারিতভাবে দেওয়া হয়েছে, সেটার কোনো রিফ্লেকশন কিনা, এই যে এবং গোয়েন্দা ব্যর্থতা দেখছো কিনা তোমরা এটাতে? আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এগুলো পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে। কিছু কিছু ব্যর্থতা, তার মানে সেটেলমেন্টের হয়তো এখন কিছু ব্যর্থতা থাকতে পারে, ব্যর্থতা মেনে নিতে কোনো অসুবিধা নেই। ব্যর্থতা থেকে মানুষ শিখে। ব্যর্থ হলেও আমি বলবো যে আন্তরিকতার কোনো ঘাটতি নেই, অন্তত সরকারের দিক থেকে।
সরকার চেষ্টা করছে এই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার। আর যে এই ষড়যন্ত্রগুলো আছে, এই ষড়যন্ত্রের ব্যাপারে সরকার দিক থেকে আগেও বলা হয়েছে যে সবাইকে সতর্ক থাকার জন্য, এবং অন্যরাও বলেছে। এই কারণেই আসলে সরকার যেটা চাচ্ছে, যাতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়। আমি কয়েকটা কথা বলি। যেমন আমরা দেখেছি কয়েকদিন আগে শাহবাগে কিছু লোককে জড়ো করানো হয়েছে। এটা অনেকেই বলছেন যে এইটা তো ওভারনাইট হয়নি, এই প্রক্রিয়াটা কয়েকদিন ধরে চলমান ছিল। কেন গোয়েন্দারা কেন আগাম সরকারকে এ ধরনের তথ্য পেল না বা সরকারকে দিল না? আমি মনে করি যে হ্যাঁ, এটা যদি গোয়েন্দারা এ ধরনের তথ্য না দিয়ে থাকে সেটা তাদের ব্যর্থতা বটেই, কিন্তু তারা শেষ মুহূর্তে হলেও সেই তথ্যটা পেয়েছে। এবং জনগণ থেকেও স্বতঃস্ফূর্তভাবে যখন আসলে এরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সরকারকে জানানো হয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও কিছু দায়িত্ব ছিল, কারণ বাংলাদেশের এই যে রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দল, তাদের কিন্তু তৃণমূল পর্যায়ে সংগঠন আছে, তাদের তৃণমূল পর্যায়ে কর্মী আছে, আপনার এই যে ওয়ার্ড পর্যন্ত তারা যখন এই ধরনের একটা মানে এভাবে কিছু লোককে আসলে এই ধরনের প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, তখন তাদেরও কিন্তু সতর্ক হওয়া প্রয়োজন ছিল। কারণ এটা তো আসলে সামগ্রিকভাবে এই ধরনের ষড়যন্ত্র যদি সফল হয়, দেশই আসলে সাফার করবে। শুধু দেশ সাফার করলে আমরা সবাই সাফার করব, আমরা সরকার একা সাফার করবে না, রাজনৈতিক দলগুলো সাফার করবে। এই যে পরিবহন, যে গাড়িগুলো ভাড়া করে নিয়ে এসেছে পরিবহন খাতে, এখন তো পরিবহন খাতে একসময় আমরা দেখেছি পতিত স্বৈরাচারের যারা সহযোগী, ফ্যাসিস্ট যাদের সহযোগী, তারা পরিবহন খাতে কীভাবে নৈরাজ্য সৃষ্টি করেছিল, দৌরাত্ম, তাদের নিপীড়নের ফলে পরিবহন খাত আসলে তাদের কাছে একভাবে জিম্মি ছিল। তো এখন কিন্তু এই যে এদের অনেকেই পালিয়ে গেছে, সো পরিবহন খাত এখন আস্তে আস্তে এই যে এখন যারা রাজনৈতিক দলগুলো আছে তারা এখন জানে যে আসলে এই পরিবহন খাতগুলো কাদের হাতে, বা তাদের সহযোগীরাই আসলে এই খাতগুলো এখন আস্তে আস্তে তাদের নিয়ন্ত্রণে যাচ্ছে। তো তারা চাইলে বা চেষ্টা করলে অথবা উদ্যোগী হলে এটা ঠেকাতে পারতো। এই ধরনের উদ্যোগ আমরা ঠেকিয়েছিও, এই উদ্যোগটাকে বা এই চক্রান্তটাকে আসলে বড় হতে দেওয়া হয়নি। এটার জন্য সবার সহযোগিতা ছিল, কিন্তু এই সহযোগিতা সরকারের দিক থেকে, যেমন সরকারের গোয়েন্দা ব্যর্থতা থাকলে অবশ্যই সরকার সেটা পর্যালোচনা করবে, সেটা সেভাবে নতুনভাবে ইনস্ট্রাকশন দেবে, গোয়েন্দাদেরকে পুনর্গঠিত করবে। কিন্তু একই সাথে সরকার মনে করে শুধুমাত্র গোয়েন্দা তথ্য দিয়ে এই ধরনের আসলে ষড়যন্ত্র বা এই ধরনের চক্রান্ত মোকাবেলা করা সম্ভব না। এটার জন্য প্রয়োজন দেশে সক্রিয় রাজনৈতিক দলগুলো, পাশাপাশি যে ছাত্র সমাজ যারা যে আন্দোলনটাতে নেতৃত্ব দিয়েছে, এইরকম একটা স্বৈরাচার যারা জগদ্দল পাথরের মতো মানুষের বুকে চেপে বসেছিল, তাদেরকে সরিয়েছে, রক্ত দিতে হয়েছে, এই জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিন্তু তাদের ত্যাগটা যেন ব্যর্থ না হয়, তাদের ছাত্র সমাজ তো জাগ্রতই আছে, তারা এরপরেও যতগুলো ইভেন্ট, যতগুলো এই ষড়যন্ত্র ছিল সবগুলো তো তারাই আবার নেতৃত্ব দিয়ে সেগুলো তারা একরকম সেগুলো রিমুভ করে দিয়েছে। হ্যাঁ, বলো। আজাদকে একটা বিষয় মনে হয় খুব জরুরি, সেটা হচ্ছে যে সরকার মানেটা কি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি, কয়েকজন উপদেষ্টা নিয়ে তো সরকার নয়। তাহলে এই সরকার পরিচালনার সাথে যুক্ত কারা? দীর্ঘ 15.5 বছর, 16 বছর বা 18 বছরও যদি ধরি, তাহলে যেই মানুষগুলো বসিয়েছে, তাহলে মুশকিল হচ্ছে যে তাদের বিকল্প তারাই। এই জায়গাটা কিন্তু একটা ভ্যাকুয়াম রয়ে গেছে। গোয়েন্দা সংস্থার কথা বলেন, পুলিশ বলেন, অন্যান্য বড় বড় জায়গায়, অর্থাৎ আপনি হুট করেই একটা জুনিয়রকে আজকে বিসিএস দিয়ে কালকেই ডিসি বানাতে পারবেন না, কালকেই তাকে আপনি একজন জয়েন্ট সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি বানাতে পারবেন না। অতএব এটা তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নয়, এটা তো একটা লিগেসি, এটা তো দীর্ঘদিনের যে এটা হুট করেই সংশোধন করা সম্ভব নয়। এটা একটা কঠিন একটা বাস্তবতা। এবং এই কারণে যেটা আজাদ বলেছে যে সবার সম্পৃক্ততা, এটা খুবই সিগনিফিক্যান্ট একটা পয়েন্ট। কারণ হচ্ছে যেহেতু একটা ভঙ্গুর অবস্থা, খুবই একটা রিস্কি একটা পজিশন, তো এই অবস্থায় সবাই যদি সজাগ থাকি, শিক্ষকের দায়িত্ব পালন করলো, সাংবাদিকের দায়িত্ব পালন করলো, ছাত্র জনতাও সজাগ থাকলো, রাজনীতিবিদরাও হেল্প করলো, এছাড়া আসলেই মুশকিল। আচ্ছা, আমি প্রাসঙ্গিকভাবে আরেকটা বিষয়ে আসি, সেটি হচ্ছে আমরা সবাই তো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই অপতৎপরতা, গুজব, এগুলো যেগুলো আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, এইটা নিরসনের এটা মানে কিভাবে আইডেন্টিফাই করবে, বা এই ব্যাপারে কোনো একাডেমিক ডিসকাশন যদি করা যায়? তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ হচ্ছে আমরা দেখেছি যে ভারতের এই যে কলকাতা থেকে বিশেষ করে রিপাবলিক বাংলা, এবং এই রিপাবলিক বাংলা সহ আরও কিছু মিডিয়া রয়েছে, তারাও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রকাশ্যে
এবং কতগুলো এটা যেটা ক্ষমার অযোগ্য, যে এই যে চট্টগ্রাম অঞ্চল এটাকে যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে এত দূর থেকে ঘুরে আসতে হবে না, আমাদের ট্রাক সহজেই পণ্য হবে, এটা নিশ্চয়ই ভাইরাল হয়েছে, আমরা দেখেছি। শুধু এরকম নয়, এইরকম অজস্র তাদের ভিডিও তৈরি হয়েছে এবং স্রেফ মিথ্যাচার, স্রেফ উস্কানি, স্রেফ প্রোপাগান্ডা। তো এটার ব্যাপারে তো অবশ্যই সরকারেরও যেমন বিভিন্ন ধরনের চিন্তা করে পদক্ষেপ নেওয়া, প্রতিবাদ জানানো, এটা যেমন দরকার। একাডেমিক যে দিকটা সেটা হচ্ছে যে আমরা থিওরি অফ মিসরিপ্রেজেন্টেশন পড়েছি অথবা প্রোপাগান্ডার থিওরি পড়েছি, এরকম নানা দিক দিয়ে, এটা কিন্তু এমন না যে আজকেরই একটা বিষয়। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে প্রথমে হচ্ছে যে সাংবাদিকদের সাথে, বিশেষ করে যারা স্বাধীনতাকামী, দেশপ্রেমিক, ফেসিবাদ বিরোধী, এদেরকে সম্পাদক এবং সাংবাদিকদের নিয়ে বসা উচিত, এই কারণে যে সামগ্রিকভাবে আমাদের এটা একটা লড়াই করতে হবে। এটা আমার মনে হয় 2 দিন আগেই তথ্য উপদেষ্টা বসেছিলেন। আমি কিছু বিষয় যোগ করি। হ্যাঁ, বলো। ভারতীয় যে মিডিয়া এরা অপতথ্য ছড়াচ্ছে, এটা নতুন কিছু না, এটা প্রথম দিক থেকেই ছড়াচ্ছে। আমাদের যে ফ্যাক্ট চেকিং একটা বিষয়, আমরা সাংবাদিকতায় যুক্ত হয়েছে। আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকাররা আছে তারা অনেকগুলো তথ্য আসলে ডিবাঙ্ক করেছে এই অর্থে যে তারা আসলে দেখিয়েছে যে এগুলো আসলে অপপ্রচার, উস্কানিমূলক এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা। আমি রিপাবলিক টিভিকে খুব একটা ধর্তব্যের মধ্যে রাখতে চাই না, কারণ অনেক ভারতীয় সাথে যাদের সাথে কথা হয়েছে তারাও আসলে এটাকে গুরুত্বের সাথে দেখে না। এটা কোনো মানে মিডিয়া হিসাবে এটাকে কাউন্ট করা যায় কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আমরা আসলে যখন আমাদের ফাইটটা কত বিস্তৃত সেটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেব। আমাদের চট্টগ্রামে যে আমাদের একজন আইনজীবী হত্যাকাণ্ডের পরে রয়টার্সের মতো একটা সংবাদ সংস্থা, যারা গ্লোবালি 3টা টপ নিউজ এজেন্সির একটা, আমি নিজে এই নিউজ এজেন্সিতে 7 বছর পার্ট টাইম সাংবাদিক হিসেবে কাজ করেছি। তা আমি জানি তাদের মর্যাদার জায়গাটা কোথায়, এবং এটাও জানি যে তাদের আসলে প্রভাবটা কোথায়। একটা হাজার হাজার যাদের ক্লায়েন্ট, বিশ্বের 200টা দেশের উপরে তাদের সাংবাদিক আছে, তাদের প্রত্যেকটা দেশে কমপক্ষে 1-2টা ক্লায়েন্ট আছে, এরকম একটা সংবাদ সংস্থা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের যে বাকি যে 2টো সংবাদ সংস্থা গ্লোবাল আউটরিচ আছে, এপি এবং এএফপি, তাদের একটা ন্যাশনাল ক্যারেক্টার আছে। রয়টার্স একেবারে ইন্ডিপেন্ডেন্টলি একটা সংস্থা, প্রাইভেট একটা নিউজ এজেন্সি। তারা একটা নিউজ দিয়েছে, যে নিউজটা সম্পূর্ণ ভুয়া, ঢাকা থেকে ফাইল করা হয়েছে। তারা বলেছে যে চিন্ময় দাস নামে যে হিন্দু জাতীয়তাবাদী যে নেতা, যিনি আসলে অন্য একটা মামলায় গ্রেপ্তার হয়েছেন, তাকে গ্রেপ্তার করে কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। এবং রয়টার্স তথ্য দিয়েছে যে চিন্ময় দাসের মুসলিম আইনজীবীকে চট্টগ্রামে হত্যা করা হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবং এই মিথ্যা কথাটা তারা প্রচার করেছে চট্টগ্রামের ডিসি সাউথ লিয়াকত আলী, তাকে উদ্ধৃত করে। আমরা সরকারের পক্ষ থেকে লিয়াকত আলীর সাথে কথা বলেছি। লিয়াকত আলী জানিয়েছেন যে সেদিন কোনো সাংবাদিকের সাথে তার কোনো কথা হয়নি। সো প্রথমে আমরা আসলে রাত্রে যখন এই ঘটনার পরদিন রাতে যখন আমরা এই তথ্যটা পেলাম যে রয়টার্স যখন এরকম একটা ভুল সংবাদ পরিবেশন করেছে, আমরা ভারতীয় মিডিয়াতে কী ধরনের ভুল তথ্য দিচ্ছে সেগুলো নিয়ে কাজ করছিলাম, যাতে কিভাবে এগুলোকে ডিবাঙ্ক করে আমরা সঠিক তথ্যটা দিতে পারি। কিন্তু রয়টার্সের নিউজটা দেখে আমরা আসলে চমকে উঠেছিলাম। কিন্তু চমকে উঠলেও আমরা ঘাবড়ে যাইনি। আমরা সাথে সাথে রয়টার্সের নিউজটাকে চ্যালেঞ্জ করেছি। আমরা রয়টার্সকে বলেছি, ওই রাত্রেই বলেছি যে তোমাদের নিউজটা ভুল, এবং উইথ কংক্রিট এভিডেন্স আমরা রাতে আমাদের আদালতে, চট্টগ্রামের আদালতে আমরা তাদের যে কর্মকর্তা আছে তাদের সহযোগিতায় ওকালতনামাটা জোগাড় করেছি, যেখানে পরিষ্কার লেখা আছে চিন্ময় দাসের আসলে আইনজীবী কে ছিলেন। সো যে আইনজীবী যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি আসলে কোনোভাবেই চিন্ময় দাসের আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী, এটাও ভুল। এই তথ্যটাও আসলে কয়েক জায়গায় এসেছে, সেখানেও আমরা দেখেছি যে উনি আসলে রাষ্ট্রপক্ষেরও আইনজীবী ছিলেন না, উনি একজন সাধারণ আইনজীবী। এপিপি এসেছিল বোধহয় না, আমি আপনাকে দায়িত্ব নিয়েই বলছি যে আমরা চেক করে দেখেছি উনি একজন সাধারণ আইনজীবী ছিলেন। উনি রাষ্ট্রপক্ষেরও আইনজীবী ছিলেন না, এবং উনি চিন্ময় দাসেরও আইনজীবী ছিলেন না। আমরা ওকালতনামাটা সংগ্রহ করেছি, রাতে রয়টার্সকে চ্যালেঞ্জ করে আমরা বলেছি যে তোমাদের এই তথ্য ভুল, এবং রয়টার্স চেক করে দেখেছে যে তাদের তথ্য ভুল। তারা রাত পোহানোর আগেই কিন্তু এই তথ্যটা তারা কারেক্ট করেছে। রয়টার্সের মতো একটা সংবাদ সংস্থাকে চ্যালেঞ্জ করা এবং চ্যালেঞ্জ করে তাদেরকে বাধ্য করা তাদের সংবাদকে কারেক্ট করার জন্য, এটা খুব সহজ কাজ না।
এটা যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত না বা যারা যোগাযোগের শিক্ষক উনি জানবেন যে এটা কতটা কষ্টসাধ্য কাজ। শুধু তা নয়, সকালবেলা উঠে দেখেছি যে এই রিপোর্টটা, সংশোধিত রিপোর্টের সাথে যে ভিডিওটা আছে সেটা আসলে মোল্লা কলেজের ঘটনার ভিডিও। এটা একটা মিসলিডিং তথ্য আমরা বলবো, এই কারণে যে এই মোল্লা কলেজে যে আমরা দেখেছি মারামারি হয়েছে, এই মারামারিটা যখন চট্টগ্রামের ঘটনার সাথে পরিবেশন করা হচ্ছে তখন মানুষ মনে করতে পারে যে চট্টগ্রামের এই ঘটনায় বোধহয় বাংলাদেশে বোধহয় দাঙ্গা লেগে গিয়েছে। আমরা এটাও সকালে রয়টার্সকে চ্যালেঞ্জ করেছি যে এটা মিসলিডিং, এবং আমরা বাধ্য করেছি রয়টার্সকে এই ভিডিওটা সরিয়ে নিতে। শুধু রয়টার্সকে তার রিপোর্ট সরিয়ে নিতে বা সংশোধন করতে আমরা বাধ্য করি নাই, আমরা পাশাপাশি সরকারের দিক থেকেও আমরা আবার চেক করেছি যে আমাদের কোনো কর্মকর্তা ইচ্ছাকৃত বা ভুল করে রয়টার্সকে মিসগাইড করেছে কিনা। আমরা লিয়াকত আলী সাহেবের সাথে কথা বলেছি। আমাদের চট্টগ্রামে লিয়াকত নামে 4 জন কনস্টেবল আছে। আমরা প্রত্যেকটা লিয়াকত যারা আছে তাদের সাথে কথা বলেছি যে তোমরা কোনো মিডিয়াকে এই ধরনের তথ্য দিয়েছো কিনা, কারণ এটা খুব ড্যামেজিং তথ্য ছিল। আমাদের দেশটাকে মিস রিপ্রেজেন্টেশন করা হচ্ছিল, আমাদের দেশটাকে সারা বিশ্বের সামনে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছিল। প্রত্যেকটা কনস্টেবল জানিয়েছে যে তাদের সাথে কোনো এই ধরনের মিডিয়ার কোনো কথা হয়নি। আমরা আবার রয়টার্সকে জানিয়েছি যে তোমরা যে তথ্যটা দিয়েছো সেটা ভুল। আচ্ছা, এখানেই তাহলে থামাতে হচ্ছে, একটা সময় হলো একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক মণ্ডলী, সময় হলো ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারের একটি বিজ্ঞাপন বিরতি। আপনাদের কাছে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক মণ্ডলী, বিরতির পর ফিরে এলাম ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম গণমাধ্যমের ভূমিকা নিয়ে, বিশেষ করে প্রতিবেশী দেশের তাদের যেই গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার, গুজব, এগুলো নিয়ে। তো আসলে এই প্রেক্ষিতে আমাদের দেশের, যেহেতু আমরা গণমাধ্যমের, গণযোগাযোগের ছাত্র হিসেবে আলোচনা করতেই পারি, সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে গণমাধ্যমের ভূমিকাটা কেমন হওয়া উচিত। ধন্যবাদ সুমন। আমরা রয়টার্সের আলোচনা করছিলাম। তো রয়টার্সের এই আলোচনা থেকে একটা বিষয় আমাদের শিক্ষণীয়, যে আমাদের গণমাধ্যম যদি আসলে দায়িত্বশীল আচরণ না করে তাহলে কিন্তু আমাদের অনেক বড় সমস্যা হতে পারে। আমাদের দেশের জনগণ কিন্তু সেদিন অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে এই চট্টগ্রামের এই ঘটনার পরে। এই রয়টারের এই ধরনের গণমাধ্যমের একটা ভুল তথ্যের কারণে দেশের দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তো এটা অতীতে হয়েছে, আমরা এটার জন্য আমাদের খুব বেশি অতীতে যেতে হবে না। নিকট অতীতে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের আগে সাংবাদিকদের বিভ্রান্তিকর প্রশ্ন কিভাবে আসলে ছাত্র সমাজকে সংঘাতের মুখে ঠেলে দিয়েছে, এবং সরকার কিভাবে পরবর্তীতে ছাত্র সমাজের উপর একটা হত্যাযজ্ঞ চালিয়েছে। তো শুধু ছাত্র সমাজ নয়, জনতা এবং শ্রমিক তারাও পরবর্তীতে আন্দোলনে যোগ দিয়ে হত্যাযজ্ঞের শিকার হয়েছে। তো গণমাধ্যম যদি তার দায়িত্বশীল ভূমিকাটা পালন না করে, সরকার কি আশা করে যে গণমাধ্যমের ভূমিকা এই মুহূর্তে কেমন হওয়া উচিত? আসলে শুধু সরকারের আশা না, এটা সব মানুষের আশা। প্রত্যেকটা মানুষ গণমাধ্যমে যারা দেখে, যারা পড়ে, যারা সংবাদপত্র পড়ে, যারা টিভি দেখে, তারাও আশা করে যে তাদেরকে গণমাধ্যম সঠিক তথ্যটা দেবে। তারা কেউ বিভ্রান্ত হওয়ার জন্য, ভুল খবর পাওয়ার জন্য কিন্তু কেউ টিভি সুইচ অন করে না বা পত্রিকা পড়ে না। এখানে আমাদের একজন যোগাযোগের শিক্ষক আছেন। আমি আশা করব মানে আমাদের যারা যোগাযোগের সামনে আরো যারা নতুন ছাত্র আসবে বা সাংবাদিকতা এখন যারা করে, তারা উপযুক্ত প্রশিক্ষণটা নেবেন। সাংবাদিকতা কিন্তু কোনো ঠাট্টা মশকরার বিষয় না। সাংবাদিকতা এমন একটা বিষয় যেটার সাথে মানুষের ভাগ্য জড়িত। সাংবাদিকতা যদি দায়িত্বহীন হয়, মানুষের ভাগ্য শুধুই না, দেশের ভাগ্য তো জড়িত। মানুষকে নিয়েই তো দেশ, মানুষ না থাকলে তো আর দেশ থাকে না। সাংবাদিকতা এত সিরিয়াস একটা প্রফেশন, আমরা অনেক সময় মনে করি যে এটা আসলে সিরিয়াস না। যে কেউ মনে করে যে সে এসে সাংবাদিক হয়ে যেতে পারে। এখানে যে প্রশিক্ষণের দরকার আছে, এখানে যে উপযুক্ত জ্ঞান, সেটা চর্চা এবং প্রয়োগের প্রয়োজন আছে, সেটা এই যে ঘটনাগুলো হচ্ছে, আসলে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের সব সাংবাদিক যে ইচ্ছা করে অপতথ্য ছড়াচ্ছে তা না। কেউ আছে ইচ্ছা করে ছড়াচ্ছে, আর কেউ আছে না বুঝে, কেউ আছে যে আসলে তার দক্ষতাটাই নেই, তার যে সে সাংবাদিকতার জন্য উপযুক্ত শিক্ষাটাই সে পায়নি, জ্ঞান। এক্স্যাক্টলি। আমি এই বিষয়ে আমি আসলে আমি অনেক কথা বলছি, আর বেশি বলতে চাই না। আমি চাই আমার বন্ধু শহীদুল এই বিষয়ে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ अगेन। বিষয়টা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি এখন। একটু হলি ফেসবুকে বুস্ট করা যায়। অনেকেই বলে যে $1000 কোটি ইনকাম, সেগুলো এখন তো ব্যয় করতে হবে। অনেকেই বুস্টিং করে, এটা সাধারণ মানুষ হয়তো জানে না।
সে দেখে যে এইভাবে সারা দুনিয়ায় ভাইরাল হয়েছে, এত লক্ষ এত মিলিয়ন ভিউ অমুক তমুক, এটা তো মিথ্যা হতে পারে না, কিন্তু আসলে তো এটা বুস্ট করা। এই জায়গায় কিন্তু সরকার কোনো ফেসবুকের সাথে বসুক, ইউটিউবের সাথে বসুক, কোনোভাবে করা যায় কিনা যে কেউই একটা চাইলেই দেশ বিরোধী কোনো অপতৎপরতা না করতে পারে, এটা একটা বিষয় মনে রাখা দরকার কিভাবে করা যায়। বিগত সরকার তুমি খেয়াল করে থাকবে যে বিগত সরকার কিন্তু ফেসবুকের সাথে তারা বিভিন্ন এগ্রিমেন্টে গিয়েছে। আমরাও বসতে হ্যাঁ। পারি, আমরাও হ্যাঁ, বসতে তারা আমি তো একটু অ্যাড করি, হ্যাঁ। সেটা হচ্ছে আসলে ফেসবুক বা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, এরা কিন্তু আমাদের বিগত সরকারের অপচর্চার ফলে এবং প্রপাগান্ডা মেশিন, প্রপাগান্ডার টুল হিসেবে এগুলোকে ব্যবহার করার কারণে সরকারকে সবসময় সন্দেহের চোখে দেখে। তারা ওই যে মনে করে যে সবাই বোধহয় ওই রকমই। তো সরকারের চেয়ে আসলে এক্ষেত্রে এদের সাথে নাগরিকদের যে দায়িত্বশীল ভূমিকাটা, এটা সেটাই বেশি আচরণ, জরুরি। সেটাই সরকার প্রত্যাশা তো করে তার সরকার। যোগাযোগটা তাদের সাথে অব্যাহত রাখবে এবং বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে অন্য সরকারের মতো নয়, তারা যে ফেসবুকে লেখালেখির কারণে কোনো মানুষকে এখন পর্যন্ত জেলে ঢুকায় নেই, তারা যে ফেসবুকে উদার মানে মত প্রকাশের যে একটা রিপোর্ট দেখলাম যে 60% তোমার মত প্রকাশের স্বাধীনতা নাকি বেড়েছে, একটা রিপোর্ট দেখলাম। কিন্তু এই বিষয়টা আমি হ্যাঁ, বলো। সতর্ক করছি, মত প্রকাশের স্বাধীনতা কিন্তু এই নয়, স্বাধীনতার সাথে যদি দায়িত্বশীলতা না থাকে তাহলে এই স্বাধীনতা কিন্তু আসলে স্বাধীনতা হরণে আরো সহযোগিতা করতে পারে। এখন দায়িত্বশীল আচরণ গণমাধ্যম কিভাবে না, করতে পারে? গণমাধ্যমই আমরা সবাই মিলি, যেটা কথা হচ্ছে যে আসলে প্রতিটি নাগরিকই দায়িত্বশীল আচরণ করবে, গণমাধ্যম আচরণ করবে। আমি কতগুলো পয়েন্ট একটু নোট আকারে বলি। ফর এক্সাম্পল ফেক নিউজ বলি, অথবা উস্কানি, অথবা মিথ্যাচার, অপপ্রচার, এগুলোর জন্য এখনকার যুগে সফটওয়্যার আছে, বিভিন্ন ধরনের অনলাইন ফ্যাসিলিটিস রয়েছে ফ্যাক্ট চেকিং এর জন্য। সরকার জোরালোভাবে বলতে পারে যে উইদাউট ফ্যাক্ট চেকিং আপনারা কোনো কিছু পেলেই আপনারা করবেন না, এবং একই সাথে মিডিয়া হাউসগুলো তাদের সাংবাদিকদের বলবে এই বিষয়টি খেয়াল করা, ফ্যাক্ট চেকারদের সহযোগিতা নিয়ে হোক, যে কোনোভাবে ফ্যাক্ট চেকিংটা সিরিয়াস একটা স্লোগান হবে জাতীয় পর্যায়ে। ফ্যাক্ট চেকিং তো অবশ্যই প্রয়োজন, কিন্তু ফ্যাক্ট চেকিং এর যাওয়ার আগে ফ্যাক্ট চেকিং তো সাধারণত আমরা বলি যে ছবি, ভিডিও ইত্যাদি বিষয়ে ডিপ ফেক যেগুলো আছে, কিন্তু সাংবাদিকতার একেবারে মৌলিক দিকগুলো যদি আমরা বলি, আলোচনা করি, ক্রস চেক করা, ক্রস রেফারেন্সিং করা এবং কথা বলে তারপরে নিশ্চিত হয়ে রিপোর্ট করা, সোর্স ভুল হলে সংশোধন করা, উপযুক্ত সোর্সটা মেনটেন করা, রাইট পারসনটাকে রাইট কোশ্চেনটা জিজ্ঞেস করে তার কাছ থেকে রাইট ইনফরমেশনটা নিয়ে এসে পাঠককে দেওয়া, এই মৌলিক দিকগুলো যদি ঠিক করা যায় তাহলে ফ্যাক্ট চেকিং এর এই বিষয়গুলো অবশ্যই। এই পয়েন্টে আরেকটা বিষয় বলি, আমরা সবাই পড়েছি এথিক্স ইন জার্নালিজম। রাইট, এথিক্স কোথায়? এথিক্যাল জার্নালিজমটা কোথায়? যদি আমরা এথিক্সের মধ্যে সততা, বস্তুনিষ্ঠতা, সিনসিয়ারিটি, অ্যাকুরেসি সব কিন্তু রয়েছে, আমরা পড়েছি। এখন সাংবাদিকরা যদি এই এথিক্যাল বিষয়গুলো জানে কিন্তু মানে না, তাহলে তো হবে না। এথিক্স নিয়ে অনেক আলোচনা করে কিন্তু পালন করে না, এটা হবে না। তাহলে এথিক্যাল জার্নালিজম লাগবে, রেসপন্সিবল জার্নালিজম লাগবে, তারপর হচ্ছে বায়াস ফ্রি জার্নালিজম লাগবে, নিরপেক্ষভাবে করবে। দেশ সবার, দেশকে কিভাবে বাঁচানো যায়। কোন একটা দলের যদি অন্ধ সমর্থক হয়, যেটা আমরা দেখেছি ফেসিবাদের সময়, যে একেবারে এমন ভাবে তোয়াজ করা, এমন ভাবে জি হুজুরের দলে ভিড়ে যাওয়া, এটা তো একটা সম্পাদকের জন্য মানায় না। বড় বড় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আমাদের চেয়ে অনেক সিনিয়র, তারা যে কিভাবে করেছে, তারা কিন্তু অথচ তারা কিন্তু একসময় আইকন ছিল, আমরা রেসপেক্ট করতাম আমরা তাদের। তারাও বিভিন্ন সময় আমাদের রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন ট্রেনিং এ তারা কি করলো, যে অন্ধভাবে সমর্থন দেওয়া শুরু করেছে। আরেকটা বিষয় হচ্ছে যে দলীয় কারো, আমিও আপনি সবাই থাকতে পারে, আমাদের অ্যাফিলিয়েশন বা সাপোর্ট থাকতে পারে, কিন্তু তাই বলে জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে ক্ষুদ্র স্বার্থ বা দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া, এটা সাংবাদিকতা না, এটা অপসাংবাদিকতা। আমি একটু সরকার, যেহেতু আমি প্রতিনিধিত্ব করছি, আমি সরকারের পক্ষ থেকে একটা জিনিস যোগ করতে পারি, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিকদেরকে স্বাধীনতা দিয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এখন সরকারের দায়িত্বটা, সরকারের ভূমিকাটা সরকার তো পালন করবেই, কিন্তু এক্ষেত্রে সাংবাদিকদেরকেও কিছু ভূমিকা পালন করতে হবে। ভূমিকাটা এই অর্থে পালন করতে হবে যে তাদেরকে সাংবাদিকতার মানোন্নয়ন ঘটাতে হবে, তাদেরকে তাদের ইচ্ছাটা হইতে হবে জেনুইন, যে আমরা এমন সাংবাদিকতা করব যে সাংবাদিকতার ফলে আমার দেশের মানুষ উপকৃত হবে। আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রামে আলোচনা করেছিলাম যে একটা চ্যানেলের একজন উপস্থাপকের সাথে আমি কথা বলার সময় ওনাকে বলেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের সময় আপনারা তো মৃত্যুর তথ্যটা দেননি,
উনি বলেছে যে আমাদের তো এখানে আমাদের চ্যানেলে 600 কর্মী কাজ করে, আমাকে তাদের জীবিকার কথা ভাবতে হয়েছে। কিন্তু আমার বক্তব্য ছিল আপনি যদি মৃত্যুর সংবাদটা দিতেন তাহলে আরও 600টা জীবন বেঁচে যেতে পারত। যদি আপনি 18 তারিখের হত্যাকাণ্ডের খবরটা প্রচার করতেন, 19 তারিখের হত্যাকাণ্ডটা সংগঠিত নাও হতে পারত। সো আমাদের জীবনের সাথে সাংবাদিকতা সম্পর্কিত। আপনি যদি সঠিক তথ্য দেন, অপতথ্য অপশক্তি এদের সাথে লড়াই করার সবচেয়ে বড় টুল হচ্ছে সত্য। সত্যকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, সত্যকে চ্যালেঞ্জ করলেও কেউ জয়ী হতে পারে না, সত্যই সবসময় চূড়ান্ত বিচারে জয়ী হয়। আপনাদের মানে সাংবাদিকতা যারা করে, আমরা যারা আগে আমি করেছি, এখন আপনারা করছেন, সাংবাদিকরা যদি সত্য তথ্যটা দেয় ভয় ভীতির ঊর্ধ্বে থেকে। না, এই যে তুমি সত্য তথ্য দেওয়ার কথা বলছো, আমরা তো দেখেছি এর আগে ওই আমার দেশের অলিউল্লাহ নোমান, তার ক্ষেত্রে তখন আদালত কি বলেছে, ট্রুথ ইজ নট ডিফেন্স। সেটা অন্য আলোচনা। আমি এই মুহূর্তে সেটা যেহেতু মানে সত্যর বিষয়টা যেহেতু আদালতের আসছে, বিষয়, আমি সেটা নিয়ে প্রাসঙ্গিক বিষয় হিসেবে উল্লেখ করলাম। আমি মন্তব্য করব না, কিন্তু আমি মনে করি বা আমি সবাইকে উৎসাহ দেই, আপনারা সত্যটা প্রচার করেন, বস্তুনিষ্ঠ তথ্য প্রচার করেন। আপনি যদি সঠিক তথ্য প্রচার করেন তাহলে অনেকভাবে দেশ উপকৃত হতে পারে। শুধু দেশের যে রাজনৈতিকভাবে দেশ উপকৃত হবে তা না, আমাদের অর্থনৈতিকভাবে উপকৃত হবে। আমাদের দেশে যেভাবে লুটপাট হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি প্রতিরোধেও কিন্তু আসলে এই সত্য প্রকাশের বা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। আপনি যদি এইগুলা করেন, যদি আপনি দুর্নীতিকে আড়াল করেন, আপনি যদি দুর্নীতিকে চেপে যান, তাহলে দুর্নীতিবাজরা উৎসাহিত হয়। আলটিমেটলি এই দুর্নীতির ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। জি, আর একটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে বিজ্ঞাপনের একটা সময় হয়ে গেছে, বিজ্ঞাপনটা নিয়ে নিই। দর্শক মণ্ডলীর সময় হলো আরেকবার ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধু শহীদুল, তোমার সাথে যে নতুন যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে জাতীয় ঐক্য নিয়ে। বিশেষ করে আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি বিভিন্ন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বসছেন। নিশ্চয়ই এমন এই যে সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো, এগুলো তো একটা উদ্বেগের মতো বিষয়। তো সরকার এবং রাজনৈতিক দল সবাই ফিল করছে যে ঐক্যটা যেন মজবুত থাকে, দৃঢ় থাকে, তাই তো? তো এই যে ঐক্যটা আসলে কোন পথে কিভাবে নিয়ে যাবে? অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটি হচ্ছে যে জাতীয় ঐক্য শব্দের সাথে আমরা আরো কতগুলো শব্দ একটু বলি, তারপরে আমি আমার ব্যাখ্যায় যাব। আমরা একটু হলে বলি জাতীয় উন্নয়ন, আমরা বলি জাতীয় নিরাপত্তা, আমরা বলি জাতীয় স্বার্থ, আমরা বলি জাতীয় চেতনা। এই শব্দগুলোর সাথে জাতীয় ঐক্যের একটা বড় সম্পর্ক রয়েছে। আমরা একটু হলেই বলি যে দুর্নীতি দমন করব, আমরা দেশব্যাপী উন্নয়ন পরিচালনা করব। তার মানে হচ্ছে একটা জাতির যদি উন্নয়ন ঘটাতে হয়, জাতির যদি নিরাপত্তা দিতে হয়, যদি জাতীয় স্বার্থ রক্ষা করতে হয়, জাতীয় চেতনাকে যদি উজ্জীবিত করতে হয়, তাহলে জাতীয় ঐক্য লাগবে। তার অর্থটা কি দাঁড়ায়? এই জাতি মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো সবাই মিলেই জাতি। আমরা যারাই বাংলাদেশের নাগরিক, আমাদের সবার অধিকার রয়েছে, অর্থাৎ সবাই মিলে সমানভাবে এবং এগিয়ে নিয়ে এবং সরকার কিন্তু এই জিনিসটাই বারবার বলছেন যে আপনারা কিন্তু নিজেদের সংখ্যালঘু ভাববেন না, এই দেশের নাগরিক হিসেবে সেই মর্যাদা যেন সবাই পায়। এখানে এখন এই বিষয়টা হচ্ছে যে এই ঐক্যের বড় ফর্মুলা হচ্ছে আমাদের যে গণ অভ্যুত্থানের যে থিওরিটা, বৈষম্যহীন রাষ্ট্র, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। অর্থাৎ আমি যে ধর্মের হই, যে মতের হই, যে দলের হই, যে আদর্শের হই, আমি যেন বৈষম্যের শিকার না হই। আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রে কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এই বিষয়গুলো কিন্তু এখন আস্তে আস্তে হারিয়ে গিয়েছে। যদি আমরা ঠিকই আমাদের মুক্তিযুদ্ধের সময় যে এই ঘোষণাপত্রে যে 3টা বিষয় ছিল, কতটা ওয়াইড, কতটা ব্যাপক একটা বিষয়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এটাও তো আমাদের জাতীয় চেতনার, এগুলোর ভিত্তিতে আমাদের জাতীয় ঐক্য হওয়া সম্ভব। আর একটা বিষয় হচ্ছে যে যারা দীর্ঘ সময় ধরে এইভাবে আমার স্বাধীন দেশের নাগরিকদেরকে গুলি করেছে, গুম করেছে, হত্যা করেছে, তাদের মোকাবেলায় ছাত্ররা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, যে শোষণের বিরুদ্ধে আমরা, বৈষম্যের বিরুদ্ধে আমরা, যে কোনো ধরনের টর্চারের বিরুদ্ধে আমরা, বেআইনিভাবে খুন করার বিরুদ্ধে আমরা, এটাই তো জাতীয় ঐক্যের চেতনা। আমি মনে করি শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের চেতনা এটাই আমাদের জাতীয় ঐক্যকে এগিয়ে নিয়ে যেতে পারে। বৈষম্যহীন রাষ্ট্র ভাবনা যেটা, সেটা আমাদের জাতীয় ঐক্যের দিকে নিয়ে যেতে পারে, এবং এই সকল নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যে বিপ্লবী চেতনা, সেটা আমাদেরকে জাতীয় ঐক্যের দিকে নিয়ে যেতে পারে। আর একটা পয়েন্ট আমি বলতে চাই,
সম্প্রতি আমরা যেটা দেখেছি যে ইসকনের প্রসঙ্গে বা এটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। কোন মুসলিম, আমিও মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, আমি জুমায় খুতবা দেই, আমি ধর্মীয় আলোচনা করি, কখনোই আমি কোনো ধরনের উগ্রবাদ, কোনো ধরনের এই সহিংসতা এটার কথা আমি বলি না। ইসলাম এটা শিখায় না, এটা ওরা সবাই আমাদের আমানত, তাদেরকে করতে হবে। কিন্তু আমরা যখনই দেখেছি ইসকনের থেকে কিছু কিছু কর্মকাণ্ড, কিছু কিছু উস্কানিমূলক বক্তব্য, এটা কিন্তু আমাদেরকে বিচলিত করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যদি নষ্ট হয় তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। অতএব সব দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলিয়ে বাংলাদেশকে গড়ে তুলবে, এটাই হচ্ছে ঐক্যের মূল কথা। এক্ষেত্রে কে কতটুকু কম্প্রোমাইজ করবে তাদের ব্যাপার, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা করতে দিতে পারি না। ধন্যবাদ। তোমার এই ব্যাপারে কিছু বলার আছে কিনা? অবশ্যই। একটা স্বৈরাচারী সরকার মানুষের বুকে জগত্তলের পাথরের মতো, আমি আগেও বলেছি, চেপে বসেছিল। কেউ ভাবেনি এদেরকে হটানো যাবে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু এই স্বৈরাচারকে সরানো তখনই সম্ভব হয়েছে যখন আসলে জাতীয় একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের জুলাই বিপ্লব কিন্তু আমাদের জাতীয় ঐক্যমতের একটা বিশাল দৃষ্টান্ত। জাতির প্রত্যেকটা মানুষ তখন স্বৈরাচারের দোসর এবং সুবিধাভোগী ছাড়া আর সব মানুষ কিন্তু ওই সেই সময়টাতে তারা মনস্তাত্ত্বিকভাবেই কিন্তু একটা রেডি তৈরি হয়েছিল। মানুষ ঐক্যবদ্ধভাবে মা তার ছেলেকে আন্দোলনে পাঠিয়েছে, ভাই তার বোনকে আন্দোলনে পাঠিয়েছে, খাবার দিয়েছে রাস্তায়, ছাত্ররা তার সহপাঠীদেরকে ডেকে এনেছে, অকাতরে প্রাণ দিয়েছে। আমাদের এই যে তরুণ প্রজন্ম, শুধু তরুণ প্রজন্ম নয়, পরবর্তীতে তাদের সাথে তাদের অভিভাবক, ভাই ব্রাদার, আত্মীয় পরিজন, তারাও যোগ দিয়ে অনেক মানুষ এই প্রাণটা দিয়েছে। এটা কিন্তু জাতীয় ঐক্য মানুষের মধ্যে তৈরি হয়েছিল। মানুষ কিন্তু তখন মানুষ জানতো যে দেয়ালে তার পিঠ ঠেকে গেছে, এখন আর ঐক্যবদ্ধভাবে এই প্রতিরোধ যদি গড়ে না তোলা হয় তাহলে এটা এই স্বৈরাচারকে হটানো সম্ভব না। মানুষ কিন্তু সেই ঐক্যটা দেখিয়েছে। এখন আমাদের আসলে প্রয়োজন এবং আমাদের যে কাজটা করা দরকার সেটা হচ্ছে এই ঐক্যটাকে ধরে রাখা, সংহত করা। এই ঐক্যটার মধ্যে যাতে কোনোভাবে কোনো ফাটল সৃষ্টি না হয়। কিছু কিছু শক্তি এখনো নানাভাবে চেষ্টা করে যাচ্ছে এটার মধ্যে বিভাজন তৈরি করার জন্য, ছাত্রদের সাথে সরকারের, রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের, ছাত্রদের মধ্যে ছাত্রদের, এই যে বিভাজনগুলো যাতে তৈরি না করা যায়, এটার জন্য আসলে সবাই কিন্তু এটা এখন ফিল করছে। যখন আমরা দাবি দেওয়ার নামে প্রথম দিকে সরকার উদার ছিল, দাবি দেওয়া, মানুষের কথা শুনতে চেয়েছে, যেগুলো যৌক্তিক সেগুলো শুনেছেও, কিন্তু পরবর্তীতে যখন সরকারও দেখছে যে আসলে দাবি দেওয়াটা হচ্ছে একটা উসিলা, মূল কাজ হচ্ছে আসলে সরকারকে বিব্রত করা, বেকায়দায় ফেলা, দেশকে অস্থিতিশীল করা। সরকার তখন কিন্তু সরকারের শক্তি দিয়ে লড়ার চেষ্টা করেছে। রাজনৈতিক দলগুলো উপলব্ধি করেছে যে সরকারের শুধু শক্তি দিয়ে এই অপশক্তির সাথে লড়াই করা সম্ভব না। তারা এগিয়ে এসেছে, তারা সরকারের সাথে আবার বসেছে, কথা বলছে, সরকারকে পরামর্শ দিয়েছে, তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে, এবং যার ফলে আমরা দেখেছি আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি আবার স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বা যাবে বলে আমরা বিশ্বাস করি। এখনও চক্রান্ত চলমান আছে, এখনও অনেকে অনেকভাবে হুমকি দামকি দিচ্ছে, কিন্তু রাজনৈতিক দলগুলো, বড় বড় দুটো রাজনৈতিক দলের সাথে গত 2 দিন সরকারের মিটিং হয়েছে, তারা বলেছে যে এই অপশক্তিকে ঠেকাতে তারা তাদের সব অভিজ্ঞতা দিয়ে, তাদের সমস্ত কর্মী দিয়ে সরকারকে সহযোগিতা করবে এবং এদেরকে যে কোনো মূল্যে ঠেকাইতে হবে। কারণ এদেরকে যদি ঠেকানো না যায় তাহলে সরকার যদি ব্যর্থ হয় আসলে দেশটাই ব্যর্থ হয়ে যাবে। সরকার কি, অনেকেই বলে যে সরকার এত উদার লিবারেল ওয়েতে সরকার চালাচ্ছে, এই ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে? আবার একটু দুটো দিক। একটা হচ্ছে আগেও বলেছি যে সরকার তো আসলে সার্বজনীন, সব দলের মতের আরেকটু কঠোর হওয়া দরকার আছে এটা কিনা। একটা হচ্ছে যে আসলে আমরা বলি না একটা প্রবাদের মতো যে যেমন কুকুর তেমন মুগুর, অথবা বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, যদি কেউ আসামি বা দোষী সাব্যস্ত হয় তার সাথে আপনি ভালোবাসার সম্পর্ক দেখানো, এটা দুর্বলতা ছাড়া আর কিছু না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে ওই লোক খুনি, তারপরে আপনি খুনির সাথে খুব উদারতা দেখালে যাকে খুন করা হয়েছে তার ফ্যামিলি, মাজলুম যারা, তার প্রতি অবিচার করা, তাদের প্রতি অবিচার করা হচ্ছে, তাহলে আপনি তো আসলে ওটা ন্যায় বিচার করছেন না। অতএব উদারতা আসলে উদারতার বিষয়টা যখন আসছে, আমি বলি প্রথম দিকে উদারতাটার বিষয় ছিল, প্রথম দিকে মানুষকে কথা বলার সুযোগ দিয়েছে, মানুষের কথা শোনার চেষ্টা করেছে।
খুনিদের সাথে সরকার কিন্তু একদিনের জন্য কোনো ধরনের খুনিদেরকে ছাড় দেবে এটা বলেনি, বরঞ্চ খুনি যারা গুম খুন লুটতরাজ এদের সাথে যারা জড়িত তাদের প্রথম দিন থেকে সরকার বলেছে যে এদের বিচার করতে হবে এবং বিচারের প্রক্রিয়াও প্রথম দিনই শুরু হয়েছে। কিন্তু বিষয়টা তারা নয়, তাদের ব্যাপারে ঐক্যমত্য সবসময় আছে। এখন তাদের হয়ে তাদের সুবিধাভোগীরা, তাদের হয়ে দেশের বাইরে কিছু চক্রান্তকারী তাদেরকে পুনর্বাসন করার যে চেষ্টাটা মানে করেছে, মত প্রকাশের যে স্বাধীনতা দিয়েছিল তারা সেটা ওই সুযোগটা অপব্যবহার নিয়ে করছে। না, তারাই ওই সুযোগটা এই নিয়েছে। সুযোগটা নিয়েছে, নেওয়ার চেষ্টা করছে। সরকার প্রথম দিকে পর্যবেক্ষণ করেছে, কারণ জুলাই বিপ্লবের ক্ষত এখনো সারেনি, এখনো অনেক ঘরে ঘরে রান্না আছে, এখনো আমি ভুলে যেতে পারি, সেজন্য একটু বলে রাখি দর্শক শ্রোতাদের জন্য। সেটা হচ্ছে যে এখন এক শ্রেণীর ছাত্রকেও স্লোগান দিতে শুনি, কিসের সমন্বয়ক, আমি সমন্বয়ক, আমরা সবাই বৈষম্য নাই। এটা আরেকটা ভুয়া স্লোগান। কারণ হচ্ছে যাদের ত্যাগ, যাদের এই ডিসিশনের জন্য আজকে এই পর্যায়ে আমরা এসেছি, আজকে যদি এটা বলি তার অর্থ হচ্ছে যে ফেসিবাদের দোষর ছিল সেও বলবো যে আমি বৈষম্যহীন সমাজ চাই, আমি স্বাধীন, আমি কেন সমন্বয়ক মানবো। ছদ্মবেশ তো অনেকেই ধারণ করতে পারে এবং ধারণ করতে পারে, এবং ওই নেতৃত্বটাকে আমাদের ঠিক মানে কেউ কেউ ষড়যন্ত্রকারীদের একটা পক্ষ চেষ্টা করেছে সমন্বয়কদেরকে বিতর্কিত করার জন্য। বিতর্কিত করতে যদি তখন যারা ব্যর্থ হয়েছে এখন তাদেরকে সমন্বয়কদেরকে ফিজিক্যালি আক্রমণ করছে। তো এরকম এগুলা তো চলছে, এইগুলা বন্ধ করার জন্য আসলে সরকার উদ্যোগী এবং অন্যদের সহযোগিতা প্রয়োজন। সমন্বয়করা এটা বুঝেছে এবং আসলে ঐক্যের বার্তাটা কিন্তু সব পক্ষ থেকে এসেছে, কোনো একটা নির্দিষ্ট পক্ষ থেকে আসেনি। এর আগে আমরা দেখতাম পতিত স্বৈরাচার যখন দেশকে শাসন করত তখন দেখতাম যে আমাদের যারা বিরোধী দলে ছিল তারা ঐক্যের ডাক দিত, কিন্তু সরকার সেই ঐক্যকে কোনোভাবেই গুরুত্ব দিত না। সরকার জনগণের কোনো কথাই শুনতে চাইতো না, তারা যেভাবে চাইছে সেভাবেই দেশকে তারা পরিচালনা করছে। এখন কিন্তু এই ঐক্যের ডাকটা রাজনৈতিক দলগুলো থেকে এসেছে, সরকারের পক্ষ থেকে এসেছে, ছাত্র সমাজের পক্ষ থেকে এসেছে। সবাই যখন আসলে উপলব্ধি করছে যে এই ঐক্যের আসলে কোনো বিকল্প নাই, এই ঐক্য না হলে আসলে সামগ্রিকভাবে সবাই ব্যর্থ হবে, দেশই ক্ষতিগ্রস্ত হবে, দেশই ক্ষতিগ্রস্ত হবে, তখন সবাই এই নিজ থেকে এই আসলে ঐক্যটা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। শহীদুল, লাস্ট 30 সেকেন্ডে কিছু বলবো? আমি আসলে সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই জাতির উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। যে প্রান্তে আছি সবাই সব মহল থেকে সরকারকে যদি সহযোগিতা করি তাহলেই আইন শৃঙ্খলা, শান্তি, তারপর হচ্ছে নিরাপত্তা, স্থিতিশীলতা এগুলো বজায় থাকবে এবং আশেপাশের যে পরিবেশ সেগুলোর প্রতিও তো নজর রাখতে হবে এবং সরকারকে ইনফরমেশন দেওয়া, জড়ো হওয়া, নিজেদের প্রতিবাদ করা এগুলো অবশ্যই অব্যাহত রাখতে হবে। এবং আমরা বিশ্বাস করি সবাই মিলেই যদি বাংলাদেশকে গড়ার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য এগিয়ে যাই, অবশ্যই আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কেউ হরণ করতে পারবে না এবং অবশ্যই আলটিমেটলি আমরা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারবো। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শহীদুল হক এবং জনাব আজাদ মজুমদার, আপনাদের দুজনকেই ধন্যবাদ এত রাতে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজকের অনুষ্ঠান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী শনিবার আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।